আমন্ত্রণ চ্যানেল 24 সন্ধ্যা 7টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডের শিরোনামগুলো। আপনাদের সাথে থাকছি আমরা দুজন, আমি শানাত শারিয়ার এবং আতিকুর রহমান। দর্শক, শুরুতেই প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্টের সৌজন্যে বিশ্বকাপের খবর। ফাইনালে স্পেনের সঙ্গী হতে আজ দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা ও ইংল্যান্ড। 2 যুগ পর আবারও বিশ্বমঞ্চে দেখা হচ্ছে দুই চ্যাম্পিয়নের লড়াইটা। দুই দলের দুই অধিনায়ক লিওনেল মেসি ও হ্যারি কেইনেরও। আটলান্টায় রাত 1টায় শুরু হবে দ্বিতীয় সেমিফাইনাল। ইংল্যান্ডের বিপক্ষে মহারণকে সামনে রেখে কেমন হতে পারে আর্জেন্টিনার শুরুর একাদশ? পরিবর্তনের আভাস ইতোমধ্যে দিয়ে রেখেছেন লিওনেল স্কালোনি। সবচেয়ে বেশি গুঞ্জন রদ্রিগো দি পলকে নিয়ে, তবে অন্তত শুরুর ফরমেশনটা সেই 4-4-2 থাকছে, তা প্রায় নিশ্চিত। কখনো কষ্টার্জিত জয়, কখনো বা হারতে হারতে জিতে যাওয়া। আর্জেন্টিনার রোড টু সেমিফাইনালটা এমনই। শেষ চার নিশ্চিত করলেও এখনও মাঠের পারফরম্যান্স স্বস্তি দিতে পারছে না বিশ্বজোড়া আর্জেন্টাইন সমর্থকদের। তার অন্যতম কারণ হতে পারে আলবিসেলেস্তেদের একাদশ নির্বাচন। অভিজ্ঞদের ওপর আস্থা রেখে প্রতি ম্যাচেই প্রায় একই শুরুর একাদশ নামিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। তবে সেমির দ্বৈরথের আগে সেখান থেকে বেরিয়ে আসার ইঙ্গিত মাস্টার ট্যাকটিশিয়ানের কণ্ঠে। প্রতিপক্ষের কথা চিন্তা করে কিছু পরিবর্তন আসতে পারে। যাই হোক না কেন, আমরা সেরা একাদশেই নামাবো। দলের প্রতিটা ফুটবলার মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রেখেছে। প্রশ্ন হলো, সেই পরিবর্তনটা আসবে কার মাধ্যমে? সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে রদ্রিগো দি পলকে নিয়ে। আগের 2 ম্যাচে বদলি করা হয়েছে এই মিডফিল্ডারকে। শুধু তাই নয়, মিশরের বিপক্ষে ম্যাচে খেলারই কথা ছিল না দি পলের। শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করেছিল টিম ম্যানেজমেন্ট। দি পলের বদলি হিসেবে শোনা যাচ্ছে নিকো গঞ্জালেজ আর জুলিয়ানো সিমিওনের নাম। তবে লেফট উইংয়ের শক্তি বাড়াতে শেষ পর্যন্ত সিমিওনেকে শুরুর একাদশে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল। নকআউট পর্বে এখনও মাঠে নামা হয়নি এই ওয়ার্ক হর্সের। সিমিওনে ছাড়াও নিকো পাজের মতো ক্রিয়েটিভ মিডফিল্ডার কিংবা ডিফেন্ডার ভ্যালেন্তিন বার্কো ম্যাচ টাইম পাননি আগের 3 ম্যাচে। এছাড়াও ডিফেন্সে নাহুয়েল মলিনার পরিবর্তে গঞ্জালো মন্তিয়েলকেও দেখা যেতে পারে স্টার্টিং লাইন আপে। তবে ম্যাচের অবস্থা, গতি প্রকৃতি বুঝে বদলি হিসেবে নামতে পারেন লতারো মার্তিনেজ, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসোরা। ইংল্যান্ডের শুরুর একাদশ নিয়েও জল্পনা কল্পনার শেষ নেই। একমাত্র দুশ্চিন্তা ডেকলান রাইসকে ঘিরে, যে কারণে প্রথমার্ধের পর উঠিয়ে নেওয়া হয় নরওয়ের বিপক্ষে ম্যাচে। রাইট ব্যাক হিসেবে রাইসের পরিবর্তে রিস জেমসের নাম শোনা যাচ্ছে। সেক্ষেত্রে জন স্টোনস, মার্ক গুয়েহি অথবা কনসাকে দেখা যাবে না শুরু থেকেই। রেদওয়ান শোয়েব, চ্যানেল 24। ইংল্যান্ড ও আর্জেন্টিনার মাঠের লড়াইয়ের আগে মাঠের বাইরে ঝামেলা এড়াতে সতর্ক ফিফা ও আয়োজক যুক্তরাষ্ট্র। স্টেডিয়ামে প্রবেশে 2 দেশের সমর্থকদের জন্য আলাদা প্রবেশপথের ব্যবস্থা করা হয়েছে। সতর্ক আটলান্টা পুলিশ ও এফবিআই। রেজানুজ্জামানের রিপোর্ট। আজ দুজনার দুটি পথ হোগো দুটি দিকে গেছে বেঁকে। হেমন্ত মুখোপাধ্যায়ের গানের মতো দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের সমর্থকদের পথও দুদিকে যাবে। কেননা ঐতিহাসিক এই ম্যাচে ঝামেলা এড়াতে সমর্থকদের স্টেডিয়ামে প্রবেশের আলাদা গেট বেছে নিয়েছে আয়োজকরা। শুধু স্টেডিয়ামের গেট নয়, পুরো শহর সহ স্টেডিয়ামের ভেতর বাইরে থাকবে রেড অ্যালার্ট। এফবিআই, আটলান্টা পুলিশ, বেসরকারি নিরাপত্তা বাহিনী, স্বেচ্ছাসেবক সবাই থাকবেন 2 দলের নিরাপত্তায়। দুদেশের ঝামেলার শুরু 1982 ফকল্যান্ড যুদ্ধকে কেন্দ্র করে। এখনও যার নিয়ন্ত্রণ ইংল্যান্ডের, তবে মালিকানা দাবি করে আসছে আর্জেন্টিনা। যখনই 2 দল বিশ্বকাপে মুখোমুখি হয়েছে, তখনই সামনে এসেছে নানা ধরনের চ্যান্ট, স্লোগান, ব্যানার, পোস্টার, ড্রাম। 2022 আসরে আর্জেন্টিনার সমর্থকরা গিয়েছিল ফকল্যান্ড আমরা কখনো ভুলব না। 26-এ যা রূপ নিয়েছে ফকল্যান্ডের জন্য, দিয়েগোর জন্য আর লিওর শেষের জন্য। ফিফার নিয়ম অনুযায়ী রাজনৈতিক স্লোগান, পতাকা, ব্যানার স্টেডিয়ামে নিষিদ্ধ। যা দেখা যায় তার জন্য অনুমতি নিতে হয় ফিফার কাছ থেকে। ইতিমধ্যেই এক আর্জেন্টাইন সমর্থকের মালভিনাস আর্জেন্টিনাস লেখা ও ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মানচিত্র আঁকার ড্রাম নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রথম ম্যাচে স্টেডিয়ামে ঢুকলেও পরে তা নিষিদ্ধ করা হয়। তবে ফিফার নিয়মকে ফাঁকি দিয়ে প্রতিবাদের ভাষা ঠিকই খুঁজে নেয় সমর্থকরা। যার প্রমাণ ইরান। সূর্য আর সিংহের ছবি আঁকা ইরানের পুরনো পতাকা যেমন দেখা গেছে,
তেমনি 168 লেখা 3টি বড় ব্যানারও দেখা গেছে। তবে তারা ঢুকেছিলেন নিরাপত্তা কর্মীদের ফাঁকি দিয়ে। আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচকে ঘিরে সতর্ক পুরো আটলান্টা, মাঠেই যেন ফের না শুরু হয় যুদ্ধ। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, আটলান্টা, যুক্তরাষ্ট্র। সেমিফাইনালে স্পেনের কাছে অসহায় আত্মসমর্পণ মেনে নিতে পারছেন না কিলিয়ান এমবাপ্পে। আর হারের দায় নিজের কাঁধে নিলেও কোচ দিদিয়ের দেশর কাঠগড়াই রেফারি। উল্টো দিকে আনন্দে ভাসছে স্পেন। জয়ের কৃতিত্ব শিষ্যদের দিয়েছেন গুরু দে লা ফুয়েন্তে। প্রত্যাশা ছিল হাই ভোল্টেজ লড়াইয়ের, কিন্তু ম্যাচটা হলো একপেশে। সেমির আগে যতটা গর্জেছিল ফ্রান্স, ঠিক ততটা বর্ষায়নি স্পেনের সাথে। ডালাসে ফরাসিদের রীতিমতো বোতলবন্দি করে রেখেছিল লা রোহা ফিউরি। আসর জুড়ে ত্রাস ছড়ালেও এদিন নিষ্প্রভ এমবাপ্পে, দেম্বেলে, ওলিসেদের নিয়ে গড়া ফরাসি আক্রমণ। সমর্থকদের মতো হতাশ এমবাপ্পে নিজেও। এমন পরাজয় হতাশার। ট্যাকটিক্যালি যেভাবে চেয়েছিলাম আমরা সেভাবে ম্যাচটা খেলতে পারিনি। পুরো অগোছালো খেলেছি, বিশেষ করে মাঝ মাঠে। স্পেন তাদের পরিকল্পনা কাজে লাগাতে পেরেছে। খেলা নিয়ন্ত্রণে তারা আমাদের থেকে বেশ ভালো ছিল। পরাজয় মেনে নিয়ে দায় নিজের কাঁধে নিয়েছেন ফ্রেঞ্চ কোচ দিদিয়ের দেশো। তবে কাঠগড়ায় তুলেছেন ম্যাচ রেফারিকে। একটা প্রশ্ন করছি এবং আমি নিজে ওর উত্তর দেব না। এই রেফারির কি আদৌ বিশ্বকাপ সেমিফাইনালের মতো ম্যাচ পরিচালনার যোগ্যতা আছে? আজ কিছু বললে মনে হবে হেরে গিয়ে কাঁদছি। তবে এটা শুধু পেনাল্টির বিষয় না, একের পর এক অনেকগুলো ভুলের সমষ্টি। ফ্রান্সকে স্তব্ধ করে আনন্দে ভাসছে স্পেন, যার কৃতিত্ব কোচ দে লা ফুয়েন্তেকে দিয়েছেন ফুটবলাররা। কিন্তু স্প্যানিশ ট্যাকটিশিয়ানের মতে 16 বছর পর বিশ্বকাপের ফাইনাল দীর্ঘ পরিশ্রমের ফল। বিশ্বকাপ ফাইনাল শব্দটার পেছনে কত বড় দায়িত্ব আর মানসিক চাপ লুকিয়ে থাকে তা টের পেলাম। এটি কয়েকদিনের ক্যাম্পের ফল নয়, দীর্ঘ 3-4 বছরের পরিশ্রম। ইউরোপের পর এবার বিশ্ব জয়ের পালা স্পেনের, যে কীর্তি আগেও করে দেখিয়েছে লা রোহা ফিউরি। জহির সাগর, চ্যানেল 24। এবারে দেশের খবরে নজর দেব। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আজও রাজধানীতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। শাহবাগ ও উত্তরাতে সড়ক অবরোধে ভয়াবহ যানজটে ভোগান্তিতে পড়েন মানুষ। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, বৈরী আবহাওয়াতে এইচএসসি দিতে না পারা শিক্ষার্থীরা সুযোগ পাবে চট্টগ্রাম বোর্ডের সাথে অভিন্ন প্রশ্নে অংশ নেয়ার। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বুধবারও রাজপথে শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর উত্তরায় দুপুর 1:30টায় অবস্থান নেন তারা। এরপর সড়ক অবরোধে বন্ধ হয়ে যায় যান চলাচল। দীর্ঘ যানজটে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। আমরা একমাত্র দুর্ভাগা জাতি পৃথিবীর বুকে, যে এরকম শাসন ব্যবস্থা, এরকম আন্দোলন, এরকম সরকার। আমার ভোগান্তি, আমার বাবা হাসপাতালে আছে মহাকালী বক্ষব্যাধিতে, যেতেই পারতেছি না। কালকে হাঁটছি প্রায় 6 কিলোমিটার, আজকে আমার মনে হয় যে এরকম আবার 5-6 কিলোমিটার হাঁটতে হবে। এইভাবে কি জীবন চলে? এতগুলা বারাংপাতি নিয়ে আমরা যে যাইতেছি, এটাই কষ্ট হয়েছে। আমাকে নামা দিয়েছে 2 কিলো রাস্তা পার। আমার ফ্লাইট আছে রাত 9টায়। শিক্ষার্থীদের অভিযোগ, বৈরী আবহাওয়ায় পরীক্ষা স্থগিত না হওয়ায় অনেককেই পড়তে হয়েছে চরম দুর্ভোগে। এই পর্যন্ত কয়েকটা সরকারি কলেজ ঘুরছে, কয়েকটা শিক্ষা কেন্দ্রে গেছে, উনি গিয়ে সেই অবস্থাগুলো তিনি দেখে নাই। হলের ভিতরে কারেন্ট নেই, সারা দেখছি টর্চ লাইট দিয়ে পরীক্ষা দিচ্ছে। এইগুলো তো মানুষ হয়ে যায় না। একদিন একটা পরীক্ষা পিছিয়ে দিলে তো কোনো সমস্যা থাকতো না। একই দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়েও অবস্থান নেন শিক্ষার্থীরা। এরপর সেখান থেকে তাদের একাংশ সচিবালয়ের সামনে গেলে পরে পুলিশি বাধায়। এ সময় শিক্ষার্থীদের কেউ কেউ চড়াও হয় সাংবাদিকদের উপর। মাননীয় শিক্ষামন্ত্রী 300 বিধিতে আপনি বিবৃতি দিতে চাচ্ছেন। পুরো বিষয়টি নিয়ে সংসদে কথা বলেন শিক্ষামন্ত্রী। জানান, বৈরী আবহাওয়ায় যারা এইচএসসি পরীক্ষায় কোনো বিষয়ে অংশ নিতে পারেনি তাদের জন্য থাকছে বিশেষ সুযোগ। প্রতিকূল আবহাওয়া কিংবা সংশ্লিষ্ট অনিবার্য কারণে যারা চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা 2026 এর কোনো বিষয়ে অংশগ্রহণ করতে পারেনি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ইতিমধ্যে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত একই তারিখে ওই সময়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। এদিন ঢাকার বাইরেও বিভিন্ন জেলায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ হয়েছে। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।
উচ্চশিক্ষায় ভর্তির সুযোগে সরাসরি প্রভাব ফেলে এইচএসসির ফল, অথচ এবার প্রকৃতির সঙ্গে লড়াই করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হচ্ছে হাজারো শিক্ষার্থীকে। শিক্ষাবিদদের মতে ভোগান্তি এড়াতে নতুনভাবে সময়সূচি করা উচিত আগামীতে। বিবেচনায় নিতে হবে বৈরী আবহাওয়া। আবির হোসেনের রিপোর্ট। দুর্যোগে দুর্ভোগের এমন ছবি কুমিল্লার। কোথাও কোমর পানি, কোথাও বা নৌকা দিয়েই এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছে শিক্ষার্থীরা। যেন পরীক্ষা দেওয়ার আগেই কেন্দ্রে পৌঁছানোই হয়ে দাঁড়িয়েছে বড় পরীক্ষা। সকালবেলা যেমন বৃষ্টি হলো, যানবাহনের অনেক সমস্যা, এইসব নিয়ে অর্থাৎ পরীক্ষার হলে আসাটা অনেক ঝামেলাপূর্ণ, মানসিকভাবে অনেক চাপ পড়ে। ঢাকাতে অনেক জায়গা আছে যেখানে অনেক পানি জমেছে, স্টুডেন্টরা ভালো মতন পড়তে পারেনি। আমার মনে হয় কি যে পরীক্ষার আগে যদি আমাদেরকে বলে দিত ভালো মতন যে পরীক্ষাটা স্থগিত করবে কি করবে না। এই চিত্র এবারই প্রথম নয়। গেল 2 বছরেও ভয়াবহ বন্যায় সিলেট ও কুমিল্লা অঞ্চলে এইচএসসি পরীক্ষা পেছানো হয়। আর এবার 16 জুলাই পর্যন্ত স্থগিত করতে হয়েছে চট্টগ্রাম বিভাগের 5 জেলার পরীক্ষা। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য বলছে, আগামী বছরও বৈরী আবহাওয়ার মাঝে অনুষ্ঠিত হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শিক্ষার দায়িত্বে যারা আছেন তারা যে কোঅর্ডিনেট করবেন পুরো বিষয়টা স্মুথলি যথাযথভাবে কোঅর্ডিনেট করতে তারা সক্ষম হননি। কোভিডের আগে সাধারণত এপ্রিলে অনুষ্ঠিত হতো এইচএসসি পরীক্ষা, তবে এরপর থেকে বড় পরিবর্তন আসে সময়সূচিতে। এর আগে 2021 সালে ডিসেম্বরে, 2022 সালে নভেম্বর এবং 2023 সালে আগস্টে অনুষ্ঠিত হয় এইচএসসি পরীক্ষা। এমন বাস্তবতায় এই শিক্ষাবিদের মতে পরীক্ষার দিন তারিখ নিয়ে নতুন করে ভাবনার সময় এসেছে। এই ধরনের সমস্যা কিন্তু আমাদের প্রতি বছরই হয়, কারণ আমাদের পাবলিক পরীক্ষার টাইমগুলো হলো জুন জুলাই মাসে। আমরা কিন্তু বারবার বলে আসছি যে এই পরীক্ষার সময়গুলো যাতে একটু স্বাভাবিক সময়ে, অর্থাৎ আমরা যদি দেখি যে একটু শীতকালে একটু কম শীতের মধ্যে নেওয়া হয়, যেমন সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, ধীরে ধীরে এক বছরে না, একটা স্বাভাবিক সময়ের মধ্যে নিয়ে আসা দরকার। বিষয়টি নিয়ে মঙ্গলবার সংসদে কথা বলেন শিক্ষামন্ত্রী। দাবি করেন ধাপে ধাপে বোর্ড পরীক্ষা নিয়ে আসা হবে ডিসেম্বর জানুয়ারিতে। 2027 এসএসসি কে টার্গেট করে আমরা ক্রমান্বয়ে পরীক্ষাগুলোকে এগিয়ে আনতে চেষ্টা করছি। আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা। যে কোনো মূল্যে দুর্নীতি প্রতিরোধে সরকার বদ্ধপরিকর। বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে এই তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, মুক্তিযুদ্ধের বীর শহীদদের একটি সঠিক ও নিরপেক্ষ তালিকা তৈরির দায়িত্ব যাদের ছিল তারা সেটি করেননি, বরং তালিকা করতে গিয়ে রাজনীতি টেনে এনেছে। এদিন সংসদ অধিবেশনে সমাপনী বক্তব্য দেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানও। বাংলাদেশের জনসিদ্ধান্ত গ্রহণ করেছি এই সকল মানুষের পাশে রাষ্ট্রীয় অর্থনৈতিক অবস্থা। গতকাল কি একজন আমরা দেখেছি স্বৈরাচারের সময় কিভাবে প্রতি বছর এই দেশ থেকে $16 বিলিয়ন পাচার করে দেওয়া হয়েছে, যার ফলে বিরোধী দলীয় নেতা ওনার বক্তব্যে যে রাস্তাঘাট বা যেটারই উনি বিবরণ দিয়ে থাকুক না কেন, এই সকল সমস্যাগুলো একটি অন্যতম কারণ হচ্ছে এই দুর্নীতি, মাননীয় স্পিকার। এবং এই দুর্নীতিকে যে কোনোভাবেই হোক, সেটি হাত বেঁধেই হোক, টুটি চেপেই হোক, যে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে বর্তমান সরকার মানুষের বদ্ধপরিকর। শিক্ষার্থীদের মানবিক ও নৈতিক মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিক শিক্ষা পদক বিতরণ অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন আর শিক্ষার্থীদের তাগিদ দেন বছরে অন্তত একটি করে গাছ লাগানোর। নৃত্যের তালে পাহাড়ের ঐকতান, সেই সাথে সমতলের মিঠে সুর, মুগ্ধতা ছড়ালো নজরুল লালন গীতি আর নতুন কুড়ির সেই পরিচিত গানের কলি। এসব আয়োজন প্রাথমিক শিক্ষা পদক বিতরণ মঞ্চে। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংস্কৃতিক এই পরিবেশনায় অংশ নেয় দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগে সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া, সংস্কৃতি ও বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করেন সরকার প্রধান। একই সাথে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও শিক্ষককে দেওয়া হয় পদক। একটি জাতির জীবনে যদি এথিক্স এবং ভ্যালুস শিক্ষা থাকে, তাহলেই আমরা একটি শক্তিশালী সুন্দর
ডিসিপ্লিন একটি জাতি হিসাবে আমরা গড়ে তুলতে পারবো ধীরে ধীরে নিজেদেরকে। আমরা আগামী দিনের সিলেবাসগুলোর মধ্যে আমাদের বিভিন্ন পারিবারিক ভ্যালুজ বলেন, সামাজিক ভ্যালুজ বলেন, ধর্মীয় ভ্যালুজ বলেন, এইগুলোকে আমরা ইনক্লুড করতে চাই। একটি মানবিক বাংলাদেশ আমাদেরকে গড়ে তুলতে হয়, তাহলে অবশ্যই আমাদের এই যে ছোট কোমলমতি শিশুগুলো আছে তাদেরকে আমাদের মানবিক মানুষ হিসাবে গড়ে তুলতে হবে। এর আগে নিম গাছের চারা রোপণ করে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তারেক রহমান। শিক্ষার্থীদের আহ্বান জানান বছরে অন্তত একটি গাছের চারা রোপণের। একই সাথে ঘুরে দেখেন বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টল। আশাকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। চট্টগ্রাম অঞ্চলে বন্যার পানি নামায় শুরু হয়েছে মানুষের স্বাভাবিক জীবনে ফেরার লড়াই। তবে এখনও বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা রয়েছে, ত্রাণের জন্য বাড়ছে ভিড়। এদিকে বন্যা পরিস্থিতি পরিদর্শনকালে জ্বালানি প্রতিমন্ত্রী জানিয়েছেন ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি সরকারি উদ্যোগে পুনর্নির্মাণ করে দেয়া হবে। এখনো বাড়ির উঠোনে বা রাস্তায় জমে আছে পানি। গেল 3 দিন ধরে অনেক এলাকা থেকে নেমে গেলেও এখনো পানিবন্দী বাঁশখালীর সরল, বাহাতছড়া কিংবা কাথারিয়া সহ কিছু এলাকার মানুষ। সুইচ গেট না থাকার কারণে আমাদের পানিগুলো নিষ্কাশন হচ্ছে না, যার জন্য জলাবদ্ধতা বেশি তৈরি হচ্ছে। তবে যত পানি নামছে তত সাতকানিয়া বা বাঁশখালীতে দৃশ্যমান হচ্ছে বিধ্বস্ত বাড়িঘর, কাদামাটিতে একাকার বাড়িঘর কিংবা রাস্তাঘাট। সেসব সরিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে কঠিন এক যুদ্ধে নেমেছে ক্ষতিগ্রস্তরা। আমাদের হঠাৎ থড়া পানি রান্না বান্না করি না পারে, মানে ফ্যামিলি যে হার বউ ফেরনার অবস্থা, আমাদের বহু দুঃখ। ধান সব নষ্ট হয়ে গেছে, বুঝছো? চাষবাস এই মাছের মানে ফুসকুনি মাছ টাছ এটাতে ধরে লাগবে ডুবে যায়। ভয়াবহ বন্যায় মানুষকে কতটা নিঃস্ব করে দিয়েছে তার বড় উদাহরণ ত্রাণের লাইনে অসহায়দের এই ভিড়। প্রশাসন বা বেসরকারি বিভিন্ন সংস্থা ত্রাণের খবর পেলেই লাইনে দাঁড়াচ্ছে ক্ষতিগ্রস্তরা। প্রশাসন পক্ষ থেকে আমাদের গভর্নমেন্ট যেগুলো রিলিফ এগুলো আমরা নিয়ন্ত্রিতভাবে দিচ্ছি, কিন্তু বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন থেকে টোটালও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তো 50% আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছি। আমরা এখন ত্রাণ সহায়তার পাশাপাশি এলাকায় এলাকায় ক্ষয়ক্ষতির তালিকা করছে প্রশাসন। যে সমস্ত লোকের বাড়িঘর ভেঙে গিয়েছে আমরা অ্যাসেসমেন্ট পেয়ে গেলে তাদের গৃহ নির্মাণের জন্য মঞ্জুরি দিব এবং কাউকে কাউকে আমরা ঢেউটিন দিয়ে সহযোগিতা করব। একই অবস্থা বান্দরবান ও কক্সবাজারে। জমে থাকা কাদা আবর্জনা সরিয়ে বাড়িঘর বাসযোগ্য করার চেষ্টা করছেন ক্ষতিগ্রস্তরা। দুর্ভোগ সঙ্গী করে বেঁচে থাকার সংগ্রাম এখন ক্ষতিগ্রস্ত সব জনপদে। পানি নামলেও রাঙামাটিতে দুর্ভোগ কমেনি ক্ষতিগ্রস্তদের। আশ্রয় কেন্দ্রগুলো থেকে ইতিমধ্যে লোকজন ঘরে ফিরে যাচ্ছে। ঘরে ফিরে যাওয়ার প্রাক্কালে আমরা তাদের আগামী 5 দিন বা 7 দিন আনুমানিক লোক সংখ্যা অনুযায়ী খাবার দিয়ে দিচ্ছি। সকলে মিলে অত্যন্ত সমন্বয়ের ভিত্তিতে কাজ করছেন। বিশেষ করে পানি নেমে গেছে কিন্তু এখনো বাসা বাড়িগুলোতে কর্দমাক্ত হয়ে গেছে, সেগুলোকে কিভাবে পরিষ্কার করে থাকে বসবাস উপযোগী করা যায় সেটি নিয়ে আমরা কাজ করছি। চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে 50% এলাকা। কক্সবাজারে সে হার 45 আর বান্দরবানে তা 70%। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। শেখ হাসিনা দেশে ফিরলে কার্যকর করা হবে আদালতের রায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক অনুষ্ঠানে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। স্বৈরাচারী হাসিনা একটি দেশে, তার অবশ্য নিজ দেশে যে আশ্রয় গ্রহণ করেছে ওখান থেকে বড় বড় কথা বলছে। অনেকে বলছে মোর্দা কাফন ফুড়ে কথা বলছে। সে বলছে বাংলাদেশে প্রত্যাবর্তন করবে। আমরা তো তার প্রত্যাবর্তন চেয়েছি আইনানুগভাবে, এক্সট্রাডিশন চুক্তি অনুসারে। ইন্টারিম গভর্নমেন্টের সময় পত্র দেওয়া হয়েছে, আমরা তাগাদা পত্র দিয়েছি। আমরা চাই তাকে দেশে ফিরিয়ে এনে তার রায় কার্যকর করা হবে। পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 11 শিল্প গোষ্ঠীর দেশে বিদেশে ৭৬,০০০ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। 2025 সাল থেকে এখন পর্যন্ত এই সম্পদ জব্দ করা হয় বলে জানিয়েছে বিএফআইইউ। চলতি বছরের মধ্যে যার একটি অংশ দেশে ফেরানোর আশা সংস্থা প্রধানের। হাসিনা সরকারের আমলে দেশ থেকে প্রতি বছর পাচার হয়েছে গড়ে প্রায় 16 বিলিয়ন মার্কিন ডলার। এমন তথ্য প্রকাশ করে অন্তর্বর্তী সরকারের সময় গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটি। এই সময়টাতে সম্পদ পাচারের নেতৃত্বে ছিলেন খোদ হাসিনা পরিবার সহ 11 শিল্প গ্রুপ। পাচার হওয়া এই বিপুল সম্পদ দেশে ফেরাতে কাজ করছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ।
এখন পর্যন্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার সহ 11 শিল্প গ্রুপের ৭৬,০০০ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। এর মধ্যে দেশের ভেতরে ৫৭,০০০ কোটি আর বিদেশে ১৯,০০০ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়। চলতি বছরের মধ্যেই যার একটি অংশ দেশে ফেরানোর আশা বিএফআইইউ প্রধানের। জয়েন্ট ইনভেস্টিগেশন টিমের মাধ্যমে আসলে আমাদের কার্যক্রম অব্যাহত আছে। তার ভিতরে একটু আগে আমি বলেছি যে ৭৬,০০০ কোটি টাকা এর ভিতরে চিহ্নিত হয়েছে, ৫৭,০০০ কোটি টাকার দেশে এবং ১৯,০০০ কোটি টাকার দেশের বাইরে। এটা হলো আপনি যেটা বলেছেন শেখ প্রাক্তন প্রধানমন্ত্রী সহ যে আরও যে 10টি মোট 11টি যে আমাদের অগ্রাধিকার ভিত্তিক যে মামলাগুলি ছিল সেগুলোর পরিসংখ্যান হলো এটা। সংস্থাটি ২০২৪-২৫ অর্থ বছরে মোট ৩০,১৯৯টি সন্দেহজনক লেনদেন শনাক্ত করেছে। তার আগের অর্থ বছরের চেয়ে প্রায় দ্বিগুণ। তবে ওই সময় কমেছে একদিনে ১০ লাখ টাকার বেশি নগদ লেনদেন। রিপোর্টিং অর্গানাইজেশন থেকে আমরা সন্দেহজনক লেনদেনের তথ্য পাই এবং বিভিন্ন সোর্স থেকে আমরা সন্দেহজনক লেনদেনের তথ্য পাই। সেগুলিকে আমরা বিশ্লেষণপূর্বক আমরা গোয়েন্দা প্রতিবেদন তৈরি করি। আমরা ২৪-২৫ বছরে আমরা ১৯৯টি গোয়েন্দা প্রতিবেদন তৈরি করে আমরা এটা আইন প্রয়োগকারী সংস্থার কাছে পাঠিয়েছি। ২০২৪-২৫ অর্থ বছরে সবচেয়ে বেশি সন্দেহজনক লেনদেন হয়েছে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোতে, ২৮,৭৫৫টি। বাই দ্য এন্ড অফ দিস ইয়ার আমরা দেশবাসীকে একটা সুসংবাদ দিতে পারবো আশা করি। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশকে অকার্যকর করতে প্রশাসনে আওয়ামী দোসররা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন দলের সদস্য সচিব আখতার হোসেন। আগে থেকে প্রস্তুতির পরনেই বিদ্যুৎ সংযোগ, কয়েক দফা আলোচনায় সমাধান না হওয়ায় অবশেষে অন্ধকারেই শুরু জাতীয় ছাত্র শক্তির আয়োজন। সীমাবদ্ধতা পরিকল্পিত অভিযোগ করে ক্ষোভ জানান বিরোধী দলীয় চিফ হুইপ। এর কিছুক্ষণ পরই ফিরে আসে বিদ্যুৎ সংযোগ। স্মরণগাথায় জুলাই বিপ্লবের দিনগুলি শীর্ষক আয়োজনে সরকারের কঠোর সমালোচনা করেন এনসিপি ও অঙ্গ সংগঠনের নেতারা। ছাত্রলীগকে আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতির সুযোগ দেয়া হবে না বলে জানান ছাত্রদল। আমাদের যে আন্দোলন এবং আন্দোলন পরবর্তীতে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে ওঠার কথা ছিল সেটি আমরা দেখতে পাচ্ছি না। ছাত্রলীগকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে পুনরায় আর রাজনীতি করার সুযোগ আমরা দিব না। জুলাইকে মুছে দেয়া সম্ভব না উল্লেখ করে আখতার হোসেন দাবি জানান আওয়ামী লীগের মানবতা বিরোধী অপরাধের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের। যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের কাউকে পার পাওয়ার সুযোগ দেওয়া যাবে না। প্রত্যেক গণহত্যাকারী মানবতা বিরোধী অপরাধী তাদের প্রত্যেককে বাংলাদেশের আইনে সর্বোচ্চ শাস্তি তাদের কার্যকর করতে হবে। এদিকে নাহিদ ইসলাম দাবি করেন বাংলাদেশকে অকার্যকর করতে প্রশাসনে আওয়ামী লীগের দোসররা পরিকল্পনা করছে। বিশ্ববিদ্যালয়কে ঘিরেও একই ষড়যন্ত্র হচ্ছে। সরকার প্রশাসনেরও আওয়ামী দালালরা রয়েছে যারা এই ধরনের বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় সে ধরনের পরিকল্পনা করছে। বিশ্ববিদ্যালয়কে ঘিরেও একই ধরনের ষড়যন্ত্র রয়েছে। জুলাই সনদ বাস্তবায়নে সরকারের অনীহার কথা উল্লেখ করে আদালতের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা দেশে আসা মাত্রই রায় কার্যকরের। তিনি আসবেন এবং তাকে আসা মাত্রই এয়ারপোর্ট থেকে গ্রেফতার করা হবে এবং তার রায় কার্যকর করা হবে। জোমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।